স্বাগতম প্রেমানুভূতিতে। এখানে প্রতিটি গল্পে লুকিয়ে থাকে ভালোবাসা, অনুভূতি, সম্পর্কের টানাপোড়েন আর জীবনের না বলা কিছু কথা। যদি গল্প ভালোবাসেন তাহলে শেষ পর্যন্ত আমাদের সঙ্গেই থাকুন। চলুন শুরু করা যাক আজকের গল্প। তোমার আকাশ দুটি চোখে আমি হয়ে গেছি তারা। ওগো তোমার আকাশ দুটি চোখে আমি হয়ে গেছি তারা। এই জীবন ছিল নদীর মতো গতিহারা। এই জীবন ছিল নদীর মতো গতিহারা দিশাহারা। ওগো তোমার আকাশ দুটি চোখে আমি হয়ে গেছি তারা। ওগো তোমার আকাশ দুটি চোখে আমি হয়ে গেছি তারা। সেদিন হাসপাতালে ডাকার পর তুমি ওকে বারণ করেছিলে, তাই তো ডাকছে না। আরে আমার দোষ কোথায়? ও বাচ্চা, ও স্বাভাবিকভাবেই হুট করে ডাকবে না। সেদিন তো ডেকেছিল। ওই এক বিষয় নিয়ে থাকেন আপনি। আদর দিয়ে বাচ্চার মন জয় করতে হয়, চকলেট দিয়ে ব্ল্যাকমেল করে নয়। বলে নামি চলে এলো। সে তো আদনানকে আড়ালে অনেকবার বলেছে আহিলকে বাবা ডাকতে, তাকে না কেন কে জানে। ও আজও বলছে আদনানকে যে আহিল ওর বাবা, কিন্তু ছেলেটা চুপ থাকে বললেই। রাতে খাবার টেবিলে বসে আছে সকলে। আদনান বাবার কোলে বসে বাবার হাতে খাচ্ছে। দিন দিন বাবার ন্যাওটা হয়ে যাচ্ছে। আগে মায়ের হাতে ছাড়া খেত না, এখন বাবার হাতে ছাড়া খাবে না। নয়না বেগম বলে উঠলেন, সোনাহিল, কাল দ্রুত ফেরার চেষ্টা করি। কেন মা, কাল কি? কাল তোর মেজো চাচি আর চাচা আসবে। নওমিন এসেছে আর আমার নাতনি কথা শুনে ওরা আসতে চেয়েছে। আহিল খাওয়ায় মনোনিবেশ করে বলল, তুমিও না? ওদের এখনই বলতে হলো? আরো কয়েকদিন যাক, গুছিয়ে নিতাম। এখনই মানুষ জড়ো হবে বাড়িতে। তো বলবো না? তুই চাপা হতে পারিস, আমি নই, বুঝেছিস? আমার খুশি আমি সবাইকে জানাতলাম। মা ছেলের বাঘ বিদনটা দেখছিল নাওমি। মা ছেলে একে অপরের বিপরীত যেন একদম। আচ্ছা আচ্ছা, চেষ্টা করব তাড়াতাড়ি আসার। হুম। পরের দিন বেলা হতেই বাসায় আসলো আহিলের চাচা চাচি। নাওমিকে দেখে ওর চাচি খুব খুশি হয়ে বলল, নওমি, তুমি কোথায় চলে গিয়েছিলে? তোমাকে কত খুঁজেছে আহিল, জানো? নাওমি ভেবেছিল সকলে বোধহয় ওকে ভুলই বুঝবে, কিন্তু সকলের কথাই তার এই ধারণা ভেঙে গেল। সকলে কত সহজে আপন করে দিল ওকে, প্রশ্ন পর্যন্তও করলো না। আমাকে আপা সবটা বলেছে। দুজনেরই কত কষ্ট হয়েছে। এখন আল্লাহর রহমত করেছে তোমরা এক হয়েছো, আর ভুল বুঝো না কেউ কাউকে। নাওমি দাঁড়িয়ে শুনছে সব কথা। এর মধ্যে নয়না বেগমের আর্তনাদও শুনছে, একজন অপরজনকে বোঝাচ্ছে। আর বলো না মেজো, এই ছেলেটার মনের খবর তো আমার কাছে মুখ ফুটে কোনোদিন কিচ্ছু বলেনি। শুধু দিনরাত পাগলের মতো নিজেকে ব্যস্ত রাখতো। কত চেষ্টা করেছি ওকে একটু স্বাভাবিক রাখতে। ওর বাবা মারা যাওয়ার পর তো আরো গুটিয়ে নিয়েছে। হ্যাঁ, মুখে হয়তো নিজের রাগ ধরে রেখেছিল সবার সামনে, কিন্তু ভিতরে ভিতরে ও যে কতটা চটপট করেছে তা কেবল আল্লাহ জানে। নাওমির বুকের ভেতর একটা তীব্র অপরাধ বোধ আর একই সাথে এক অদ্ভুত অনুশোচনা মোচড় দিয়ে উঠল। আহিল ততক্ষণে ফিরছে, ড্রয়িং রুমে চাচার সাথে কথা বলছে। সে আর চোখে একবার ড্রয়িং রুমের দিকে তাকালো। ও রান্নাঘরে চলে গেল। চা নাস্তার ব্যবস্থা করতে হবে তো। খানিক্ষণ বাদে ট্রে হাতে সে পর্দার পাশে এসে আহিলকে ইশারা করলো। আহিল আসতেই ওর হাতে ট্রে দিয়ে বলল, আদনান কোথায়? আহিল ট্রে নিয়ে ভ্রু কুচকে বলল, তোমার কাছে নেই? না তো, ও তো আপনার কাছে ছিল। না, আমি যখন হাসপাতাল থেকে এসেছি তখনও তো এখানে ছিল, কিন্তু ফ্রেশ হয়ে আসার পর আর দেখিনি। হয়তো বাইরে খেলছে।
নামি বুকের ভেতরটা হুট করে কেমন যেন ছ্যাঁত করে উঠল। সে দ্রুত রুমে যেতে যেতে বলল, আমি রুমে রেখে আসছি। আহিল ট্রে টেবিলে রেখে দ্রুত বাইরে গেল দেখতে। বাইরে চারিদিকে কোনো মানুষের দেখা নেই। এবার চিন্তা হলো আহিলের, গেল কোথায় ছেলেটা? সে বড় শ্বাস নিয়ে নিজেকে শক্ত করতে ভাবলো, হয়তো ভেতরেই আছে, কোথাও খেলছে। কিন্তু তার ভাবনায় পানি ঢেলে বারান্দা থেকে নামির আতঙ্কিত গলা শোনা গেল। আহিল, আমি আদনানকে কোথাও পাচ্ছি না, কোথাও নেই ও। আহিলের বাড়িতে বর্তমানে আতঙ্ক ছড়িয়ে আছে। নামির বুক ফাটা আর্তনাদ ছড়িয়ে পড়েছে তার চারিদিকে। সে পাগলের মতো আহিলের শার্টের কলার খামচে ধরে অনবরত ঝাঁকাচ্ছে। ওর কণ্ঠ চিরে বেরোচ্ছে তীব্র আকুতি। আহিল, আমার আদনান কোথায়? ওকে এনে দাও। কেউ আমার কলিজাটা কেড়ে নিয়ে গেছে। আহিল, আমার ছেলেকে এনে দাও প্লিজ। আহিলের নিজের মাথার ভেতর তখন হাজারটা হাতুড়ির বাড়ি পড়ছে। বাড়ির আশেপাশে সব জায়গা খোঁজা শেষ, কিন্তু আদনানকে কোথাও পাওয়া যায়নি। ও তো একা এত দূর যেতে পারবে না, তাহলে গেল কোথায়? ও এর মধ্যে তো উধাও হয়ে যেতে পারবে না। ও চেষ্টা করছে নাওমিকে শান্ত করার। নাওমির পিঠে হাত বুলিয়ে শান্ত করার জন্য বলল, নমি, শান্ত হও। আমি সিসিটিভি চেক করছি। আদনান এই আশেপাশে আছে, আমি নিয়ে আসছি ওকে। কিন্তু নাওমি আর কথা শোনার অবস্থাই নেই। ওর চোখ দুটো উল্টে আসছে, গলার আওয়াজ বুঝে আসছে। আচমকায় ও বিড়বিড় করে বলল, আদনান। আর তারপরই পুরো শরীরটা ছেড়ে দিয়ে আহিলের বুকের ওপর গড়িয়ে পড়ল। আহিল ওকে ধরে ফেললো। এই নিয়ে 3 বার অজ্ঞান হয়েছে নাওমি। বুকের সাথে চেপে এক হাতে গাল চাপড়ে বলল, নমি, নমি চোখ খোলো। আল্লাহ, কাকে রেখে কাকে খুঁজবো আমি? কেন এমন হচ্ছে? নমি, তাকাও না। আহিল ওকে কোলে তুলে রুমে গিয়ে শুইয়ে দিল। মুখে পানি ছিটিয়ে দিতে আধো আধো চোখ মেলে তাকালো। আহিলকে দেখে বিড়বিড় করে বলল, আদনান কোথায়? এরপর সে আশেপাশে তাকালো। হুট করে উঠে বসে আহিলকে জড়িয়ে ধরে কেঁদে উঠল সে। মানসিক চাপে কি করছে নিজেও জানে না। স্বাভাবিক অবস্থায় যে মেয়ের ধারের কাছেই আসে না, সে এখন ওকে জড়িয়ে ধরে কাঁদছে। নাওমি আহিলের বুকের কাছে শার্ট খামচে ধরে ফুপাতে ফুপাতে বলল, আপনি আমাকে ফিরিয়ে এনেছেন কেন বলেন তো? না হলে তো আমার আদনানকে কেউ টার্গেট করতো না। আমার আদনানকে এনে দিন না প্লিজ। আপনি যা বলবেন আমি শুনবো, শুধু আমার ছেলেকে এনে দেন। কাঁদতে কাঁদতে আহিলের বুকের মাথা ঠেকিয়ে বলল, আমার ছেলেকে ছাড়া আমি কিভাবে বাঁচবো? ও তো একা একা একটুও থাকতে পারে না। আমার ছেলেকে এনে দিন না। ও নিশ্চয়ই কাঁদছে, ও নিশ্চয়ই ওর মাকে খুঁজছে। আহিল নাওমিকে নিজের বুকের সাথে আরো শক্ত করে মিশিয়ে নিল। ওর নিজের চোখ দুটো তখন ঝাপসা হয়ে এসেছে, কিন্তু এই মুহূর্তে ওকে শক্ত থাকতে হবে। সে নাওমির মাথায় হাত বুলিয়ে দিতে দিতে অবরুদ্ধ গলায় বলল, নমি প্লিজ, নিজেকে শক্ত করো। আমি বলছি তো আদনানকে এনে দেব। এভাবে ভেঙে পড়লে তো হবে না, কিচ্ছু হবে না আদনানের। আমার উপর ভরসা রাখো। আহিলের এই কথাই নাওমির কানে পৌঁছালো কি জানা নেই, তবে তীব্র মানসিক ক্লান্তি আর অনবরত কান্না ওর শরীরটা আবারও অবশ হয়ে আসতে লাগলো। আহিলের শার্ট খামচে ধরে মাথা ওর আঙুলগুলো একটু একটু করে শিথিল হয়ে এলো। চোখ দুটো বন্ধ হয়ে ও আবারও নিস্তেজ হয়ে আহিলের কোলের ওপর গড়িয়ে পড়ল। আহিলের মা এগিয়ে এসে বললেন, আহিল রে, এমন হলে তো মেয়েটাও মরে যাবে। তুই ওকে একটা ঘুমের ইঞ্জেকশন দিয়ে ঘুম পাড়িয়ে রাখ, তাতে যদি একটু শান্ত থাকে, না হয় এই মানসিক যন্ত্রণা ও সহ্য করতে পারবে না। আহিল ভালো করেই জানে নাওমির মস্তিষ্ক এখন তীব্র শকের মধ্যে গিয়েই যাচ্ছে। এভাবে চলতে থাকলে এর বড় কোনো ক্ষতি হয়ে যেতে পারে। ও নাওমিকে বিছানায় শুইয়ে দিয়ে ড্রয়ার থেকে একটা মাইন্ড সিডেটিভ ইঞ্জেকশন বের করলো। নাওমির হাতে ওষুধটা পুশ করে দিতেই কিছুক্ষণ পর নাওমির ছটপটানি একটু কমলো। ও এক গভীর ঘুমে তলিয়ে গেল।
আহিল ওকে রেখে বেরোনোর সময় মাকে আর চাচিকে বলে গেল। ওর পাশ থেকে কেউ সরবে না, আমি আদনানকে নিয়ে আসছি। আহিল বেরিয়ে গেল, যেতে যেতে ফোন বের করে বলল, যেমনি পারবি অমনি ট্র্যাক করবি, যেভাবে পারবি এ লোককে ধরে আনবি। এই জিনিস নিয়ে যদি ব্যর্থ হস তাহলে তোদের খবর আছে। ভদ্র আহিল তার ছেলের জন্য তোয়াক্কাই করলো না কোনো ভদ্রতা। দ্রুত পায়ে বেরিয়ে যেতে যেতে হঠাৎ কানে সন্দেহভাজন কিছু আসলো। গন্তব্য পরিবর্তন করে অন্যদিকে চলে গেল সে। একটা আধো অন্ধকার রুমে বসে আছে আদনান, ছটপট করছে সে। এখনো ভালো লাগছে না, চেনা জানা কেউ নেই, তিনটে লোক আছে সামনে। এবার কান্না পাচ্ছে তার, ঠোঁট ফুলিয়ে বলে উঠল, মাল কাটে যাবো। ছলছল চোখে চেয়ে আছে সে, এক্ষুনি কেঁদে দেবে ভাব তার। সামনে বসে থাকা লোকটা বিরক্ত হয়ে বলল, যেতে হবে না, চুপচাপ বসে থাক। তোর মাকেও এখানে নিয়ে আসবো, তারপর দুইটাকে বুঝবো কথা না শোনার ফল। আদনান বাকিটুকু না বুঝিল, ভারী কণ্ঠে এইটুকু বুঝিল তাকে মায়ের কাছে যেতে দেয়া হবে না। সে ঠোঁট ফুলিয়ে কেঁদে উঠল। তার কান্নার শব্দ ধীরে ধীরে বাড়ছে, কিন্তু কেউ এগিয়ে এসে কোলে তুলছে না, আর না কেউ এসে মায়ের মতো বুকে জড়িয়ে কান্না থামাচ্ছে। বরং তার কান্না দেখে সামনে দুজন যেন পৈশাচিক শান্তি পাচ্ছে। একজন বিরক্ত হয়ে বলল, কিডন্যাপ করতে বলল, করলাম, এইসব সহ্য করতে হবে? কই না তো, বেটা নিজে ঝামেলা নিজে শেষ করতে পারে না, হুদাই আমাগরে এইটা সামলাইতে দিল। কানের পোকা বের করে দিল এই পোলায়। এই কান্না থামা। শেষ লাইনটা ধমকের সুরে বলল। আদনান ভয় পেয়ে কান্না থামিয়ে বড় বড় চোখ করে তাকিয়ে দেখলো, কেউ তো ওকে এভাবে ধমকায় না। মুহূর্তে ভেজা চোখে মুখ ফুলিয়ে আবার অস্পষ্ট স্বরে ডাকলো, বাবা। আবার বাবাকে ডাকস কেন? কেউ আসবে না। আদনান থামলো না, ফের একইভাবে বলার চেষ্টা করলো। বাবা যাবো, বাবা। আদনানকে থামাতেই চাইছে লোকটা। শ্যাট আপ, একদম চুপ করবি। এক পর্যায়ে লোকটা একটা ধমক দিয়ে টেবিলে চাপড়ে উঠে দাঁড়ালো। আদনান ভয়ে আড়ষ্ট হয়ে এবার দুহাতে নিজের চোখ দুটো চেপে ধরলো। ফুপিয়ে ফুপিয়ে কান্নার ধাক্কায় ওর ছোট্ট শরীর দুলে দুলে উঠছে। মা নেই, বাবা নেই, তুহি নেই। ছোট্ট মনটা বুঝতে পারছে এটা কমফর্ট জোন নয়। এই চরম আতঙ্কের মাঝেও ওর অবুঝ মন অবচেতনভাবে সেই মানুষটাকেই ডাকছে যার হাত ধরে ও গত 2 দিন ধরে নতুন নতুন গাড়ি খেলছে, যার সাথে সে খুব ঘোরাফেরা করেছে, খেয়েছে, যার কাঁধে মাথা রেখে ঘুমিয়েছিল। মায়ের থেকেও যেন বেশি মনে পড়ছে তাকে। একটা লোকের বোধহয় মায়া লাগলো, সে অন্যজনকে বলল, শুরু একটা বাচ্চারে মায়েরা কি পাইব? হে কি দোষ করছে? আরে টেহার লোভ মানুষরে অমানুষ বানায় ফালাই, বুঝছস? সেখানে এই বাচ্চা বুড়া কিছু না। হরে বলেই লোকটা মাথা নাড়ল। আরেকজন বলে উঠল, এইসব না বলে কাম কর, স্যার জানতে পারলে তোরও টাকার লোভ ঘুচিয়ে দিবে। তুইও টাকার জন্যই এই কাজ করতেছিস। হইছে, তোরে কন লাগবো না, তুই বেশি শিক্ষিত মারিস না। একজন ফোন বের করে কল দিল কাউকে। সে রিসিভ করতেই বলে উঠল, স্যার এই পোলাডারে কি করমু? এই তো মা বাপ কইরা পাগল হইয়া যাচ্ছে। ওপাশ থেকে ধমকে উঠল লোকটা, তুই এটা জানার জন্য আমাকে কল দিয়েছিস? বাচ্চাদের কিভাবে শান্ত করতে হয় জানিস না? ওকে ওইভাবে শান্ত করবি, আমাকে কল করে ডিস্টার্ব করবি না একদম। ওকে স্যার। আর হ্যাঁ, একে বেশি কান্নাকাটি করার দরকার নেই, পরে স্বার্থ হাসিলের আগে খতম হয়ে যাবে। শোন, তোরা এখন পরিত্যক্ত তারণের থেকে কোথাও সরণের দরকার নেই, যেখানে আছিস ওখানেই থাকবি, বুঝেছিস? কোনো মুভমেন্ট দরকার নেই। আহিল লোক লাগিয়েছে খোঁজার জন্য, ওদের মাথায় টানানির কথা আসবেও না।
বলতে বলতে ফোনটা কেটে দিল। ওপাশ থেকে ফোনের লাইনটা কেটে যেতেই লোকটা একটা স্বস্তির শ্বাস ছেড়ে মোবাইলটা পকেটে ঢোকালো। অন্য দুজনের দিকে তাকিয়ে বলল, শুনলি তো স্যারের কড়া নির্দেশ, আপাতত ওরে নড়াচড়া করানোর দরকার নাই, এইখানেই চুপচাপ লক কইরা রাখ। মিস চা খাইয়া আসতাছি, থাক তোরা। আমি একটা ঘুম দিয়া উঠি, এটাই সেফ জোন আছে। একজন বেরিয়ে যেতেই ওরা এলোমেলো হয়ে শুয়ে পড়ল। আধ ঘন্টার মতন পেরিয়ে গিয়েছে। হঠাৎ কাঠের ভারী দরজা খোলার শব্দ হলো। একজন ঘুমে আচ্ছন্ন, অপরজন ঝিমোচ্ছে। এদিকে কাঁদতে কাঁদতে আদনান ফ্লোরের একপাশে কাত হয়ে ঘুমিয়ে পড়ল। ধুম করে লোহার কিছু আওয়াজে ধরপড়িয়ে উঠে বসলো ঝিমোতে থাকা লোকটা। অন্যজনকে ঠেলে বলল, এই কিসের আওয়াজ হইল? এই বেটা। ওর ধাক্কায় লোকটা উঠে কিছু বোঝার আগেই ধুলো আর অন্ধকারের বুক চিরে একজোড়া রক্তবর্ণ চোখ আর ইস্পাত কঠিন অবয়ব ভেতরে প্রবেশ করলো। সাদা শার্টের হাতা দুটো কোনি পর্যন্ত গোটানো, কপালে আর ঘাড়ের রগগুলো রাগে ফুলে ফেপে নীল হয়ে যাচ্ছে। এই কেডা তুই? এনে কি? অবয়ব কোনো জবাব না দিয়ে এগিয়ে আসতে আসতে লাগলো। দেখেই লোকটা সুযোগ বুঝে কোমরে হাত দিয়ে কিছু একটা বের করার চেষ্টা করতেই তার উপরে চিতাবাঘের ঝাঁপিয়ে পড়লো অবয়বটা। মুহূর্তেই নিজের ডান হাত দিয়ে কোমরের পেছনে গুজে রাখা সেই জিনিসটা টেনে বের করলো, যেই জিনিস ও গত 9 বছরে ছুঁয়ে দেখেনি। একটা চকচকে কালো পিস্তল। পেছন থেকে অন্য একজন ছুটে আসছে বুঝতে পেরে পেছনে ঘুরে পিস্তলের বাটি দিয়ে লোকটার চোয়ালে সজোরে একটা আঘাত করতেই মট করে হাড় ভাঙার শব্দ হলো। লোকটার মুখ থুবড়ে রক্ত বমি করে মেঝোতে লুটিয়ে পড়ল। আমার ছেলের দিকে হাত তোলার সাহস পেলি কোত্থেকে তোরা? কলিজা খুব বড় বুঝি। আহিল পিস্তলের নলটা সোজা ওপর লোকটার কপালে ঠেকিয়ে দিল। ওর গলার স্বর এতটাই নিচু আর ঠান্ডা যে শুনলে মেরুদণ্ড দিয়ে হিমস্রোত বয়ে যায়। পাশে তাকিয়ে আদনানকে এই নোংরা মেঝোতে এভাবে গুটিসুটি মেরে অবহেলায় পড়ে থাকতে দেখে আহিলের মাথার ভেতরে শেষ বিবেকটুকুও ছাই হয়ে গেল। সে হুঙ্কার দিয়ে বলল, কোথায় হাত দিয়েছিস তোরা জানিস না, চিনিস না আমায়। চালাবো বুলেট। বুলেটটা তোর মাথার এ পাশ দিয়ে ঢুকে ও পাশ দিয়ে বের হবে। বাবার গলার তীব্র আওয়াজ এবং ধস্তাধস্তির তুমুল শব্দে আদনানের ঘুম ছুটে গেল। পিটপিট করে ঝাপসা চোখে হিংস্র চেহারায় আহিলকে দেখে ও একটুও ভয় পেল না, কারণ ওর অবুঝ মন তো ভালো করেই জানে এই মানুষটা অন্য কেউ নয়, এই মানুষটা তার সুরক্ষা প্রাচীর। ও যেন এতক্ষণেই ওরার জন্য নিজের শক্ত ডানা খুঁজে পেয়েছে। আদনান 2 হাতে বাড়িয়ে ওখান থেকেই চিৎকার করে কেঁদে উঠল, বাবা বাবা। এই প্রথম কোনো চকলেটের লোভ ছাড়া, কোনো জোর জুলুম ছাড়া এক তীব্র অধিকার, টান আর পরম ভরসায় আদনানের মুখ থেকে নিজের জীবনের শ্রেষ্ঠ এবং বহুল আকাঙ্ক্ষিত ডাকটা শুনল আহিল। যেই ডাক শোনার জন্য সে তৃষ্ণার্তের মতো অপেক্ষা করছিল, এমন এক মুহূর্তে সে সেটা শুনতে পেল। ডাকটা শোনা মাত্রই আহিলের ভেতরে সেই ভয়ঙ্কর রূপটা যেন এক নিমেষেই বাতাসে মিলিয়ে গেল। ও 1 সেকেন্ডও দেরি না করে পিস্তলটা এভাবেই লোকটার দিকে তাক করে রেখে বাঁ হাত বাড়িয়ে আদনানকে ডাকলো। আদনান ছোট ছোট পায়ের কাছে যেতেই আহিল এক টানে ওকে নিজের বুকের সাথে লেপ্টে নিল। বুকের সমস্ত ওম ঢেলে দিয়ে আদনানকে ধুলো মাখা কাঁধে মুখ গুজে দিল আহিল। ততক্ষণে পিছন থেকে আরও 3 জন লোক এসে এই দুজনকে ধরে নিল। আহিল এসে আদনানকে আদরে আদরে ভরিয়ে দিতে দিতে বিড়বিড় করে বলল, বাবা এসে গেছে সোনা, তোমার বাবা এসে গেছে। আর কেউ তোমাকে কিচ্ছু করতে পারবে না, কেউ মায়ের থেকে কেড়ে নিতে পারবে না। কিচ্ছু হয়নি আমার বাবার, কিচ্ছু হয়নি।